বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। প্রথমে একটি ভিডিও দেখে নিচ্ছি। তোমরা এই ভিডিওটি দেখেই বুঝতে পারলা এই কণ্ঠস্বরের মাধ্যমে যে স্বাধীনতার কথা বলা হয়েছে, সেই স্বাধীনতা নিয়ে কবিতা লিখেছেন কবি নির্মলেন্দু গুণ। তার রচিত স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো, এই কবিতাটি আমরা আলোচনা করব। প্রথমে আমরা কবি পরিচিতি সম্পর্কে জানব। কবি নির্মলেন্দু গুণ 1945 সালে জন্মগ্রহণ করেন নেত্রকোনা জেলার কাশবন গ্রামে। তিনি পেশায় একজন সাংবাদিক ছিলেন। তার কবিতায় প্রতিবাদী চেতনা, সমকালীন সামাজিক রাজনৈতিক জীবনের ছবি ফুটে উঠেছে। তিনি যে কাব্যগ্রন্থ রচনা করেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রেমাংশুর রক্ত চাই, বাংলার মাটি বাংলার জল, চাষাভূষার কাব্য। এছাড়া আছে ছোটদের জন্য তার লেখা আপন দলের মানুষ, ছোটদের জন্য লেখা উপন্যাস কালো মেঘের ভেলা, বাবা যখন ছোট ছিলেন। তিনি সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। কবিতাটি আলোচনার পূর্বে আমরা কয়েকটি শব্দার্থ জেনে নিব, যাতে আলোচনা বুঝতে সুবিধা হয়। উন্মত্ত শব্দের অর্থ দারুণ উত্তেজনায় আবেগ বিহ্বল। শোভিত শব্দের অর্থ হচ্ছে সজ্জিত বা সাজানো। উদ্যান অর্থ বাগান। তোমরা খাতায় শব্দার্থগুলো লিখতে পারো। দিগন্ত প্লাবিত, আকাশ ছোঁয়া। দুর্বাদল অর্থ সবুজ ঘাস। বজ্রকণ্ঠ, বঙ্গবন্ধুর কণ্ঠস্বরকে এখানে বোঝানো হয়েছে। পুরো কবিতায় কবি কি বলেছেন সেটা নিয়ে আলোচনা করব। একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি। দেখো, এই কবিতায় কবি নির্মলেন্দু গুণ বলেছেন একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি। তোমরা বুঝতে পারছো কবিতার প্রেক্ষাপট। কবিতার প্রেক্ষাপট হচ্ছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ। তার এই ভাষণের মাধ্যমে বাঙালি জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং এই যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করি। বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণ যুদ্ধের প্রেরণাদায়ক এবং এই ভাষণের মাধ্যমেই কিন্তু বাঙালি জাতি তাদের মুক্তির একটা পথ খুঁজে পায় এবং তারা যুদ্ধের ডাক পায়, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করে, স্বাধীনতার পতাকা ছিনিয়ে আনে। বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণকে কেন্দ্র করেই কবি এই কবিতাটি লিখেছেন। আমরা জানি বঙ্গবন্ধু 1971 সালের 7ই মার্চ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, যেটা পূর্বের নাম ছিল রেসকোর্স ময়দানে, সেখানে লক্ষ লক্ষ মানুষের সামনে তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং যে ভাষণ দিয়েছিলেন
সেই ভাষণকে কেন্দ্র করে কবি এই কবিতাটি লিখেছেন। এখানে কবি বলতে বঙ্গবন্ধুকে বোঝানো হয়েছে, আর কবিতা বলতে বঙ্গবন্ধুর সেই ভাষণকে বোঝানো হয়েছে। এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? সেদিনের সেই পরিবেশের কথা বলা হয়েছে। সেদিনের সেই পার্ক কেমন ছিল? এমন ছিল না আজকে যেমন যে সোহরাওয়ার্দী উদ্যানের পাশে যে শিশু পার্ক, সেটা কিন্তু পরবর্তীতে গড়ে উঠেছে। সেই কথাই কবি এই কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে সেই শিশু পার্ক ছিল না, তেমন বৃক্ষে শোভিত ছিল না। সেদিনের বিকেলটা ছিল একদম মেঘে ঢাকার মতো বিবর্ণ, সকলের মনে এক ধরনের হতাশা ছিল। কি বঙ্গবন্ধু কি ভাষণ দেন, কি শুনতে পাবো আমরা, এই জন্যে এই পরিস্থিতিটাকে, সেই বিকেল বা সেই প্রতীক্ষার মুহূর্তটাকে তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল বলা হয়েছে। কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? বঙ্গবন্ধু যেখানে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেই রেসকোর্স ময়দান আজকের মতো ছিল না। বর্তমানে এটি সোহরাওয়ার্দী উদ্যান। অর্থাৎ কবি এই কবিতায় বোঝাতে চেয়েছেন তখনকার সময়ের পরিস্থিতিটা কেমন ছিল। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ দিয়েছিলেন, যুদ্ধের ডাক দিলেন, যুদ্ধের ঘোষণা দিলেন, সংগ্রামের আহ্বান করলেন, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এই যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, এই ভাষণের প্রতীক্ষায় জনগণ যে উন্মুখ হয়ে বসেছিল, তখন তাদের মনে একটাই কথা যে তারা স্বাধীনতা চায়। বঙ্গবন্ধু কি ঘোষণা দেয় সেই ঘোষণা অনুযায়ী তারা কাজ করবে। তখন তাদের এই প্রকৃতির সৌন্দর্য তাদের মনে কোনো দাগ কাটতে পারেনি, সেটা কিন্তু তাদের মনে কখনো আসেনি। তাদের মনে একটাই ছিল, সেটা হচ্ছে স্বাধীনতা। জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত, তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। এখানে কবি বোঝাতে চেয়েছেন বঙ্গবন্ধু যে ৭ই মার্চের ভাষণ দিলেন, জনগণকে উদ্বুদ্ধ করলেন, দেশকে শত্রুমুক্ত করার জন্য সকলকে আহ্বান করলেন, কিন্তু এই বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়। কিছু অশুভ শক্তির উত্থান ঘটে এবং 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। সেই যে হত্যা বা এই হত্যাকাণ্ড, এই অশুভ শক্তির আহ্বানকে কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ আখ্যায়িত করেছেন। অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়ার প্রতিক্রিয়া, অর্থাৎ এখানে বঙ্গবন্ধু যে দেশের জন্য স্বাধীনতা ছিনিয়ে এনেছেন, তার ভাষণের মাধ্যমে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছেন, কিন্তু তাকেই আবার নির্মমভাবে হত্যা করেছে এদেশের কিছু বিপথগামী সৈনিকরা। এই যে বঙ্গবন্ধুর কথা সেটা বলা হয়েছে, যেখানে একটি স্বাধীনতার জন্য মানুষ অপেক্ষা করেছিল, কিন্তু সেই স্বাধীনতা প্রাপ্তির পরে কিছু কালো হাত বলতে স্বাধীনতা বিরোধী অশুভ শক্তি, পক্ষের শক্তি বিপক্ষের শক্তি সবসময় থাকে। বঙ্গবন্ধুর ক্ষেত্রেও আমরা দেখি যে স্বাধীনতাকামী যখন ছিল বাঙালি, তখন কিছু অশুভ শক্তিও ছিল যারা স্বাধীনতা চায়নি, স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা এদেশের বিরুদ্ধে কাজ করেছে, যারা
পাকিস্তানিদের সহযোগিতা করেছে রাজাকার আল বদর আল শামস। আবার কিছু স্বাধীনতা বিরোধী অশুভ শক্তি এই স্বাধীনতা অর্জনটাকে মেনে নিতে পারেনি। তারা পরবর্তীতে এই স্বাধীনতার দিক নির্দেশক, স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধুকে হত্যা করে। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। এখানে শ্রেষ্ঠ বিকেলের গল্প বলতে কবি বুঝিয়েছেন 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে যে বিকেলটিতে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন এবং বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ উন্মত্ত অধীর আগ্রহে বসেছিল যে বঙ্গবন্ধু কি ঘোষণা দেন, তিনি যে স্বাধীনতার ডাক দিবেন। এই জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে বসেছিল। শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেই 7ই মার্চের ভাষণ, সেই স্বাধীনতার ভাষণ, সেই ভাষণের কথা কবি এই কবিতার মাধ্যমে লিখে রেখে যাচ্ছে। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত, শুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কবি এই স্বাধীনতার ভাষণ বা সেই পরিস্থিতিটাকে কত সুন্দরভাবে বর্ণনা করেছেন। এখানে উদ্যানের কথা বলা হয়েছে। উদ্যান এখন যেরকম, সেদিন সেই উদ্যান এরকম ছিল না। কোনো পার্ক ছিল না, ফুলের বাগান ছিল না, শুধু ছিল একখণ্ড আকাশ দিগন্ত প্লাবিত, যেন সবুজে সবুজময় দুর্বাদলে ঢাকা। অর্থাৎ বাংলাদেশ চিরসবুজের দেশ। এই সবুজ শ্যামলিমা ভরা বাংলাদেশ, এই বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা এখানে বলা হয়েছে। এখানে বাংলাদেশের সবুজ প্রকৃতি এবং তার সাথে মিশে আছে প্রাণের সবুজ, অর্থাৎ বাঙালির হৃদয়ে আছে সবুজের সৌন্দর্য। এই সবুজ মাঠ, ধুধু প্রান্তর, এই বাঙালি হচ্ছে নিরীহ শান্তিপ্রিয় জাতি। এই সবুজ ঘাসের মতো নির্মল তার মন, নির্মল তার হাসি। এখানে কবি এই দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময় বলতে, প্রাণের সবুজ বলতে বাঙালির যে হৃদয়ের আবেগ সেটাকেই প্রকাশ করেছেন। বাঙালির হৃদয়, বাঙালির মন এবং তাদের মধ্যে যে সজীবতা ও তারুণ্য, এই তারুণ্য ভাবটা এখানে কবি প্রকাশ করতে চেয়েছেন। সবুজের মধ্যে যেমন একটা সৌন্দর্য থাকে, তরুণ বা পরিবেশ সুন্দর, এই সুন্দরটা যেন বাঙালির প্রাণের সজীবতা এবং তারুণ্যকে প্রকাশ করে। সেই তরুণরা পারে এদেশকে সবুজে সবুজময় করতে, পরিবর্তন আনতে। এটাও কিন্তু একটা ইঙ্গিত, স্বাধীনতার ইঙ্গিত, যেন সকল প্রাণ, সকল সবুজ বা সবাই তারুণ্যে দীপ্ত হৃদয় যখন একত্রিত হয়ে কোনো কাজ করে তখন যেন সেটা খুব ভালোভাবে অর্জন করা যায়। যেমনভাবে একটি মরুভূমি বা একটা শুষ্ক পরিবেশে তরুণরা যদি চায় সেখানে ফসল ফলিয়ে সবুজ করে তুলবে, অর্থাৎ সেখানে প্রাণের সজীবতা ফুটিয়ে তুলবে, তাই কিন্তু পারবে। তরুণরা যা চায় তাই করতে পারে। এখানে তারুণ্যকে আহ্বান করা হয়েছে, যেখানে তাদের দ্বারাই স্বাধীনতা অর্জন সম্ভব। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক।
হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ, কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতাকুরানিরা দল বেঁধে। সেদিন এই বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক বা এই ৭ই মার্চের ভাষণ শোনার জন্য বাংলাদেশের সকল প্রান্ত থেকে লোক এসে জড়ো হয়েছিল এই রেসকোর্স ময়দানে, যেটাকে জনসমুদ্রের সাথে তুলনা করা হয়েছে। এখানে সব জায়গা থেকে যে মানুষ একত্রিত হয়ে এখানে জড়ো হয়েছিল রেসকোর্স ময়দানে, সেইখানে এসেছিল কপালে কবজিতে লাল শালু বেঁধে, মাঠে থেকে ছুটে এসেছিল, কারখানা থেকে এসেছিল লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল কৃষক, হাতের মুঠোয় মৃত্যু আর স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ, কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে, সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়েছিল। যে ছাত্র, শিক্ষক, আবাল বৃদ্ধ, বনিতা, কৃষক, শ্রমিক, ডাক্তার, সব নারী, বৃদ্ধ, ভবঘুরে, সব শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়েছিল বঙ্গবন্ধুর সেই ভাষণের প্রতীক্ষায়, ভাষণ শোনার জন্য। এই জন্যে এখানে বলা হয়েছে সবাই যে এসেছিল সেটার ইঙ্গিত দেওয়া হয়েছে। লাল শালু বেঁধে কারা এসেছিল? কারখানা থেকে লোহার শ্রমিক, আর লাঙল জোয়াল কাঁধে এসেছিল উলঙ্গ কৃষক। এখানে পাতাকুরানির দল, শিশু, মানে সকল শিশু, বৃদ্ধ, সব শ্রেণী পেশার মানুষ যেখানে একত্রিত হয়েছিল বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ শোনার জন্য, সেটাকেই এখানে ইঙ্গিত করা হয়েছে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। একটি কবিতা পড়া হবে, অর্থাৎ এই যে স্বাধীনতার ভাষণ, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে কবি কল্পনা করেছেন কবিতা রূপে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, যে 18 মিনিটের ভাষণ দিয়েছিলেন, সে ভাষণ কিন্তু আজও স্বীকৃতি পেয়েছে এবং বঙ্গবন্ধুর সেই ভাষণ কিন্তু ঐতিহাসিক ভাষণ হিসেবে আজও স্বীকৃত। বা ইউনেস্কো যে মেমোরি অফ দি ওয়ার্ল্ড, ইউনেস্কোর হেরিটেজে যে অন্তর্ভুক্ত হয়েছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, ঐতিহাসিক গেটিসবার্গ ভাষণের সাথে তুলনা করা হয়। এইটাকে কবি নির্মলেন্দু গুণ এই ভাষণকে কবিতা বলে আখ্যায়িত করেছেন। বঙ্গবন্ধু কিন্তু অনেক দেশ থেকে স্বীকৃতি পেয়েছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজ উইক পত্রিকায় রাজনীতির কবি হিসেবে তাকে আখ্যায়িত করা হয়। এখানে কবি নির্মলেন্দু গুণ এই বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে কবিতা হিসেবে আখ্যায়িত করেছেন আর বঙ্গবন্ধুকে কবি হিসেবে আখ্যায়িত করেছেন। এই জন্য তিনি বলেছেন যে একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। অর্থাৎ সেখানে বঙ্গবন্ধুর ভাষণস্থলে লক্ষ জনতা অধীর আগ্রহে বসে আছে যে কখন বঙ্গবন্ধু আসবে, কখন তারা ভাষণ শুনতে পাবে, বঙ্গবন্ধুর কথা শুনতে পাবে। ১০০ বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। ১০০ বছরের শত সংগ্রাম শেষে, এই কথাটার মানে কি? ১০০ বছরের শত সংগ্রাম বলতে আমরা যে আমাদের যদি পিছনের দিকে তাকাই তাহলে দেখি ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। এরপরে কিন্তু আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ি এবং আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে সেই পরাধীনতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। আর 1857 সালে সিপাহী বিপ্লব হয়। এছাড়া 1930 সালে যে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয় সর্বপ্রথম। এরপরে 1947 সালে এই দেশ থেকে বিতাড়িত হয় ব্রিটিশরা। তখন বাংলাদেশ বাংলাদেশ নাম ছিল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান মিলে ছিল একটি দেশ, আর ভারত আলাদা হয়।
অর্থাৎ ভারত এবং পাকিস্তান নামে দুটো রাষ্ট্রের জন্ম হয় 1947 সালে। আমরা ছিলাম পাকিস্তানের অধীনে, পূর্ব পাকিস্তান, অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে তখন শাসন করতো। আমরা কিন্তু শৃঙ্খলার বেড়ি থেকে মুক্তি পাইনি। তারপরে শুরু হলো আমাদের উপর অন্য ধরনের নির্যাতন, অন্য ধরনের অত্যাচার। সেটা হচ্ছে প্রথমেই আমাদের ভাষাকে দমিয়ে দেওয়ার জন্য পাকিস্তানিরা চক্রান্ত করে। কিন্তু বাঙালি জাতি আন্দোলন করে, সংগ্রাম করে, 1952 সালে ভাষা আন্দোলন করে এবং ভাষাকে, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে পাকিস্তান সরকার বাধ্য হয় এবং বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পায়। এরপরে হলো স্বাধিকার আন্দোলন, বঙ্গবন্ধুর 1966 সালের 6 দফা আন্দোলন, এরপরে 1969 সালের গণ অভ্যুত্থান, এরপরে 70-এর নির্বাচন। অর্থাৎ আমাদের যে সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস 1971 সালে সেটা চূড়ান্ত পর্যায়ে লাভ করে। এই যে শত বছরের শত সংগ্রাম, এখানে 1757 সালের পর থেকে যে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামের মাধ্যমে 1971 সালে সেই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এর পরিণয় ঘটে, সেটাই বোঝাতে চেয়েছেন কবি। রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। দেখো, যখন কবি অর্থাৎ বঙ্গবন্ধু এসে উপস্থিত হলেন, তখন যেন বাঙালিরা বা জনতার মনে স্বস্তি ফিরে এলো, তাদের মনে দোলা জেগে উঠল। অর্থাৎ কি বলবে বঙ্গবন্ধু, তারা যেন প্রাণ ফিরে পেল। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী, অর্থাৎ বঙ্গবন্ধু যে ভাষণটা দিয়েছিলেন, বঙ্গবন্ধুর সেই জোরালো কণ্ঠস্বর, সেটা যেন বজ্রকণ্ঠ, যেন সকলকে আবেগে উৎসাহিত করে, সকলের মনে যেন একটা সকলের মনকে আন্দোলিত করে তোলে বঙ্গবন্ধুর এই ভাষণ। এই জন্যে তার সেই কণ্ঠস্বরটাকেও বজ্রকণ্ঠ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এখানে গণসূর্যের মঞ্চ বলতে সেই ঐতিহাসিক স্থান এবং বঙ্গবন্ধুর যেখানে দাঁড়িয়ে ভাষণটা দিয়েছিলেন সেটাকে বলা হয়েছে গণসূর্যের মঞ্চ। সূর্য যেমন তার প্রখর রোদ এবং তার আলো দিয়ে সকলকে আলোকিত করে এবং সকলকে উত্তপ্ত করে, বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণ সকলের মনে কিন্তু আশার আলো জাগিয়েছে এবং সকলের মনে একটা, সকলের হৃদয়ে, সকলের রক্ত গরম করা সেই ভাষণ, স্বাধীনতা, এই শব্দটি বা স্বাধীনতা আমাদেরকে অর্জন করে আনতেই হবে। এই যে সকলের মনে একটা উদ্দাম, একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করা, সেটা কিন্তু বঙ্গবন্ধু এই ভাষণের মাধ্যমে করেছিলেন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। অতঃপর বঙ্গবন্ধু সবশেষে উচ্চারিত করলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আর এর মাধ্যমে স্বাধীনতা অর্জনের একটা দীপ্ত প্রত্যয় নিয়ে সকলে কাজ শুরু করলো। সকলে এই ঐতিহাসিক ভাষণের মাধ্যমে দিক নির্দেশনা পেল যে না, আমাদেরকে এই স্বাধীনতা অর্জনের জন্য কাজ করতে হবে, এই স্বাধীনতার জন্য আমাদেরকে এখনই ঝাঁপিয়ে পড়তে হবে। সেই স্বাধীনতা শব্দটি উচ্চারণের মাধ্যমে সকলের মনে এই স্বাধীনতার স্বাদ ভোগ করার একটা দৃঢ় ইচ্ছা শুরু হলো এবং তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রত্যয় ব্যক্ত করলো এবং সকলে যুদ্ধে যোগদান করল। এইভাবে স্বাধীনতা অর্জনের পথে বাঙালি এগিয়ে গেল। এই কবিতায় কবি এখানে দেখাতে চেয়েছেন
যে 1971 সালের 7ই মার্চের ভাষণ তাৎপর্য, এখানে যে দীর্ঘ 9 মাস যে যুদ্ধ করলো তার পেছনে কিন্তু বঙ্গবন্ধুর সেই একটি ভাষণই কাজ করেছে। আর এই ভাষণ এত বেশি গুরুত্বপূর্ণ যা স্বাধীনতা এনে দিয়েছে। সেই স্বাধীনতা এবং সেই ভাষণ, বঙ্গবন্ধু, এই সকল বিষয় কবি অত্যন্ত সুন্দরভাবে এই কবিতার মাধ্যমে উপস্থাপন করেছেন। তোমাদের এখন কাজ, সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত, চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? এটা তোমরা একটু ব্যাখ্যা করে লেখো। 2 নম্বরের প্রশ্ন, আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প, চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? তোমরা নিজের মতো করে ব্যাখ্যা করে লিখো। এখানে 2 নম্বরের জন্য লিখলেই হবে। এছাড়া ছোট ছোট প্রশ্ন হতে পারে, যেমন কবিতায় কাকে কবি বলা হয়েছে? বঙ্গবন্ধুকে। কবির জন্ম কোন গ্রামে? কাশবন গ্রামে। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ কোথায় দিয়েছিলেন? রেসকোর্স ময়দানে। রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান। কবিতা কোনটিকে বলা হয়েছে? 7ই মার্চের ঐতিহাসিক ভাষণকে কবিতা বলা হয়েছে। এবারে তোমাদের বাড়ির কাজ থাকবে, 1971 সালের 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটি সংগ্রহ করে লিখে আনবে। তোমরা সবাই ভাষণটি মনোযোগ দিয়ে শুনবে এবং লেখার চেষ্টা করবে। তাহলে আজকের এই আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এই আলোচনার উপরে একটি পরীক্ষা হবে তোমাদের ক্লাস ওয়ার্কে, আমি এটা আপলোড করে দেব। 1 সপ্তাহের মধ্যে অবশ্যই পরীক্ষাটা দিয়ে তোমরা আপলোড করে দিবে আমাদের ক্লাস ওয়ার্কে। তোমরা ছবি তুলে আপলোড করতে পারবে। ক্লাস ওয়ার্কে আমি প্রশ্নটা দিয়ে দিব, একটি সৃজনশীল প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তর তোমরা লিখে আপলোড করবে। খাতার ছবি তুলে আপলোড করা যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।